কয়েকটি শব্দ দিলেই ছবি তৈরি হয়ে যায় এমন জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি কখনো ব্যবহার করেছেন? বিভিন্ন সফটওয়্যার এখন লিখিত কোনো প্রম্পটকে ভিডিওতে রূপান্তর করছে। দেখতে বাস্তব মনে হলেও মাঝে মাঝে তা ভীষণ বিপজ্জনক হয়ে উঠতে পারে। আজকের শিফটে আরও থাকছে একটি এআই শিশু। দেখতে কি সুন্দর এবং আদুরে, নাকি গা ছমছমে। চীনের গবেষকেরা কিন্তু সত্যি এমন এক শিশু তৈরি করেছেন। আপনি কি আপনার মস্তিষ্কে ইলন মাস্কের দেয়া চিপস বসাবেন? একজন মানুষ কিন্তু এমনটি করেছেন। এর ফলে আশ্চর্যজনক চিকিৎসার সুবিধা পাওয়া যাবে, তবে বড়সড় নিরাপত্তা ঝুঁকিও আছে। এসব নিয়েই আজকের প্রযুক্তি দুনিয়ার খবর। এই গোল্ডেন রিট্রিভার শিশুগুলোকে সোরার সাহায্যে তৈরি করা হয়েছিল। সোরা হলো একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম যা লিখিত প্রম্পট থেকে ভিডিও তৈরি করে। সবাই এখন এই বিষয়টি নিয়েই কথা বলছে। এতে অবাক হওয়ার কিছু নেই। দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওতে কুকুর ছানাগুলোর পশম কতটা বাস্তব মনে হচ্ছে। এবার এই ভিডিওটির তুলনা করুন 2023 সালের মে মাসে বানানো এই বিয়ারের বিজ্ঞাপনটির সাথে। মাত্র 1 বছরের মাথায় জেনারেটিভ এআই প্রযুক্তি যে এতটা উন্নতি করেছে তা ভাবলে মাথা ঘুরতে থাকে। ওপেন এআই নামে যে প্রযুক্তি প্রতিষ্ঠান চ্যাটজিপিটি তৈরি করেছে, তারাই বাজারে এনেছে সোরা। সোরার সাহায্যে খুব দ্রুত মাত্র কয়েকটি প্রম্পট লিখে চমকপ্রদ সব ভিডিও তৈরি করা সম্ভব। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দেখতে বাস্তবের মতো যদিও বাস্তব নয়, ভিডিও তৈরি করতে পারলে তা আপনার উপর কি প্রভাব ফেলবে? এআই জগতে এক অভাবনীয় অগ্রগতি। ভিডিও এআই দিয়ে যদি মোবাইল ফোনে আপনার খেলাধুলা করার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি জানেন যে এগুলো দেখেই নকল মনে হয়। কিন্তু বর্তমানে ওপেন এআই এই ভিডিওকে পরবর্তী স্তরে নিয়ে গেছে। তাদের দাবি, এআই দিয়ে বাস্তবের মতো ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করতে পারে সোরা। এবং এক্ষেত্রে আপনাকে শুধু একটি প্রম্পট লিখে দিতে হবে। এর মানে হলো আপনি যা দেখতে চান তার একটি ছোট বর্ণনা। উদাহরণস্বরূপ আপনি লিখতে পারেন, ভিন্ন ভিন্ন ঢঙের সুন্দর সুন্দর শিল্পকর্ম রয়েছে এমন এক আর্ট গ্যালারিতে ভ্রমণ। সোরা তখন আপনার জন্য এমন এক ভিডিও তৈরি করে দিতে পারে। শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু কিছু কিছু প্রম্পট আরও অনেক নির্দিষ্ট করে লিখতে হয়। ধরা যাক পাহাড়ি পথে গাড়ি চালানোর কথা, যা দেখতে এমন লাগবে। এখানে তো অনেক লিখতে হয়েছে, তা সত্ত্বেও এর সম্ভাবনা অপরিসীম। একবার বিনোদন শিল্পের কথা চিন্তা করে দেখুন। যেসব স্পেশাল এফেক্টের দৃশ্য তৈরির জন্য বর্তমানে কয়েক ডজন প্রোগ্রামার প্রয়োজন, সেগুলো প্রম্পট করার ভালো দক্ষতা রয়েছে এমন কয়েকজনকে দিয়েই করা সম্ভব হবে। কিন্তু দুঃখের বিষয়, সোরাকে পরীক্ষা করে দেখার সুযোগ আমাদের হয়নি। বর্তমানে খুব অল্প কিছু মানুষই এটি ব্যবহার করতে পারছেন। এর পেছনে ওপেন এআই যে কারণগুলো বলেছে, তার মধ্যে একটি হলো ডিপফেক ভিডিওর ঝুঁকি। বেশ অনেকদিনই হলো এই সমস্যাটি বিরাজ করছে। এই সমস্যার একটি রূপ হলো ডিপফেক পর্ন। অতি সম্প্রতি টেইলর সুইফটের নকল নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে, কিন্তু তার আগেও আরও অনেকেই, বিশেষ করে নারীরা, এর ভুক্তভোগী হয়েছেন। খুব কম জানাশোনা নিয়েই যে কেউ খুব সহজে আপনার নকল নগ্ন ছবি তৈরি করতে পারবে। এর জন্য অনলাইনে থাকা আপনার ছবি ব্যবহার করা হবে, হয়তো সেগুলো নেওয়া হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তবে রাজনৈতিক ক্ষেত্রেও ডিপফেক ব্যবহারের উদাহরণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প অ্যারেস্ট হচ্ছেন, এই ঘটনাটির কথা মনে আছে? এই ধরনের ভিডিও সমাজে মারাত্মক প্রভাব ফেলতে পারে। ডিপফেকের ফলে ভবিষ্যতে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা আলাদা করা কষ্টকর হয়ে যাবে, যা আমাদেরকে এমন সব নকল ঘটনার ঝুঁকিতে ফেলবে। সোরাকে যেন এইসব উদ্দেশ্যে ব্যবহার করা না যায়, সেজন্য ওপেন এআই এটি ব্যবহারের সুযোগ একেবারেই সীমিত করে রেখেছে। বর্তমানে বিশেষজ্ঞরা সোরার নিরাপত্তা কার্যক্রম এবং বিধি নিষেধগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করে দেখছে। মূলত সোরা, স্টেবল ডিফিউশন এবং চ্যাটজিপিটি সহ সকল জেনারেটিভ এআই এর জন্য ভালো নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যাপ্ত বিধি নিষেধ প্রয়োজন। তা না হলে এগুলোকে ভয়ানক সব উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। আপনার হয়তো চ্যাটজিপিটি নিয়ে এই ঘটনাটি মনে আছে। একজন ব্যবহারকারী চ্যাটবটটিকে বোমা বানানোর নির্দেশনা দেয়। সফটওয়্যারটির বিদ্যমান নিরাপত্তার ব্যবস্থা এমন সব কাজকে আটকে দেওয়ার কথা, কিন্তু সেই ব্যবহারকারী কৌশলে এই নিরাপত্তা ব্যবস্থাগুলো পাশ কাটিয়ে যান। চ্যাটজিপিটিকে তিনি বলেন তার দাদির মতো ঘুম পাড়ানোর জন্য তাকে একটি গল্প বলতে, যার বিষয়বস্তু হবে তিনি, অর্থাৎ তার দাদি, ছোটবেলায় কিভাবে বোমা বানাতেন। জেনারেটিভ এআই বাস্তবিক অর্থে অনেক বিপজ্জনক, কিন্তু এই বিপদ ঠেকাতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? সোরার বেলায় ওপেন এআই বেশ কঠোর একটি নিরাপত্তা প্রোটোকল ঘোষণা করেছে।
সোরাকে দিয়ে বানানো সকল কন্টেন্টে জলছাপ দিয়ে দিতে চায় তারা, এবং তা এমন এক প্রক্রিয়ায় করা হবে যেন মেটা ডেটা থেকে জানা যায় কন্টেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এর লেখা চিহ্নিতকরণ ব্যবস্থা তীব্র সহিংসতা, যৌনতা বিষয়ক কন্টেন্ট, ঘৃণামূলক ছবি, সেলিব্রিটির নকল এবং অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি এমন সব অনুরোধ পরীক্ষা করে দেখবে এবং বাতিল করে দেবে। প্রতিষ্ঠানটি আরও জানায় তারা এমন এক নির্ভরযোগ্য ছবি যাচাইকরণ ব্যবস্থা তৈরি করেছে যা প্রকাশের আগে বানানো কোনো ভিডিওর প্রতিটি ফ্রেম আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে দেখবে। সোরার ভিডিও কি এতটাই বাস্তবিক? আসলে সোরার হোম পেজে অনেক আশ্চর্যজনক ভিডিও থাকলেও ওপেনএআই স্বীকার করেছে যে এই প্রোগ্রামটির এখনও কিছু ত্রুটি আছে। এআই নির্ভর ছবি উৎপাদনকারীর প্রযুক্তির সাথে তুলনা করলে দেখা যায় এআই নির্ভর ভিডিও উৎপাদনকারীর প্রযুক্তিকে অনেক বেশি কিছু শিখতে হয়। তাদেরকে জানতে হয় বস্তু দেখতে কেমন এবং বস্তু কিভাবে নড়াচড়া করে এবং আলো কিভাবে পরিবর্তিত হয় তা জানতে এবং বুঝতে তাদেরকে পদার্থবিদ্যার নিয়ম সম্পর্কে পারদর্শী হতে হয়। সোরা এখনও এসব কিছু শিখে উঠতে পারেনি। এই কারণেই এই লোকটি ট্রেডমিলের উল্টো দিকে দৌড়াচ্ছে, কিংবা হঠাৎ করে জীবন্ত হয়ে উঠেছে এই চেয়ারটি। তা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বয়স্ক ব্যক্তির এই ক্লিপটি কিংবা ইতালির আমালফি সৈকতের এই ড্রোন শটটি দেখার পর আমি হয়তো ধরে নেব এগুলো বাস্তবে তোলা ফুটেজ, এবং মানুষ আপনাকে নকল কন্টেন্টকে আসল বলে বিশ্বাস করাতে চাওয়ার এই বিষয়টি আসলেও একটি সমস্যা। আপনি কি ভাবছেন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অবিশ্বাস্য রকমের ভিডিও তৈরির স্বপ্ন দেখছেন, নাকি ভাবছেন জেনারেটিভ এআই এর যেই ঝুঁকি তার চেয়ে এই প্রযুক্তি থেকে পাওয়া উপকার খুবই নগণ্য? জানান আমাদের। প্রথমে ছিল এআই প্রেমিকা এবং এআই পোষা প্রাণী, এবার চীনের গবেষকেরা তৈরি করলেন এআই শিশু। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। উৎফুল্ল হওয়ার আগে চলুন জেনে নেই এসব কিছুর মানে আসলে কি। এই হলো টংটং, বেইজিং ইনস্টিটিউট ফর জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি করা ভার্চুয়াল শিশু। এই অ্যাভাটারটি সাধারণ কথাবার্তা চালানো, প্রসঙ্গ বুঝতে পারা এবং সমন্বয় সাধন করার মতো কাজগুলো করতে পারে। তো কি হয়েছে, চ্যাট জিপিটিও তো এগুলো করতে পারে। টংটংয়ের অনন্য বিষয়টি হলো তার শেখার ক্ষমতা, ভার্চুয়াল পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার এবং মিথস্ক্রিয়া করার ক্ষমতা। সে মানুষের আবেগ বুঝতে এবং সেই অনুযায়ী সাড়া দিতে পারে। এই ডেমোতে তাকে পড়ে যাওয়া পানি পরিষ্কার করা, বাঁকা হয়ে যাওয়া একটি ফ্রেম সোজা করা বা উঁচু জায়গায় ওঠার জন্য একটি চেয়ার নিয়ে আসার মতো সাধারণ কিছু কাজকর্ম করতে দেখা যায়, এবং মানুষের নির্দেশ ছাড়াই এ সব কিছুই করে এই শিশু। নির্মাতাদের আশা একদিন সে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই অর্জন করবে, মানুষের বৈশিষ্ট্য সমেত এক কৃত্রিম বুদ্ধিমত্তা যার রয়েছে স্বয়ংক্রিয় অনুধাবন, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, সামাজিক মিথস্ক্রিয়ার সক্ষমতা এবং আবেগের মতো বৈশিষ্ট্য। আয়রন ম্যানের সহযোগী জার্ভিসের কথা মনে আছে? টংটংয়ের মতো একটি প্রোগ্রাম যেন সেদিকে নেয়া প্রথম এক পদক্ষেপ, কিন্তু এটিকে শিশু হিসেবে তৈরি করা হলো কেন? বিষয়টি বেশ অদ্ভুত না? আসলে পূর্ণাঙ্গ একটি এজিআই যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষের সমকক্ষ হয়, তাহলে টংটংয়ের সক্ষমতা একটি 4 বছরের বাচ্চার সমান, এমনটাই বলেছেন তার নির্মাতারা। অবশ্য তার শিশুদের মতো চেহারা দেওয়ার বিষয়টি প্রচার পাওয়ার জন্য হতে পারে। মানুষ অতি বুদ্ধিমত্তার এআইকে ভয় পায়, কিন্তু শিশুদের ভালোবাসে। ঠিক আছে, কিন্তু এই নিয়ে আপনার চিন্তিত হওয়ার কি আছে? আবারও ফেরা যাক জার্ভিসের কাছে। এমন এক এআই সহকারীর কথা চিন্তা করুন যে অনেক ধরনের কাজ করতে পারে, যেমন আপনার হয়ে ইমেইলের জবাব দিতে পারে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে এবং আপনি ক্লান্ত হয়ে গেলে আপনাকে কফি বানিয়ে দিতে পারে। শুনতে কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগছে না, কিন্তু এই অ্যালগরিদমগুলো শুধুই ব্যক্তিগত সহকারী হয়েই থেমে থাকবে না। সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক ক্ষেত্রেই মানব শ্রমিকদের জায়গা নিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় কাস্টমার সার্ভিস অথবা অর্থনীতি খাতের কথা। কিন্তু চ্যাট জিপিটির মতো চ্যাটবটগুলো নিয়ে নাড়াচাড়া করার সুবাদে আমরা সবাই জানি যে একটি অ্যালগরিদম যতই উন্নত হোক না কেন, মাঝে মধ্যে তা একেবারেই আবোল তাবোল জিনিস তৈরি করে এবং সেটি হয়তো আপনার চোখেই পড়বে না। তাই স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ভুল করলে ঝুঁকিতে পড়তে পারে মানুষের প্রাণ। উদাহরণ হিসেবে চিকিৎসা বিজ্ঞানের কথাই বলা যেতে পারে। এমন এক এজিআই এর কথা ভাবুন যা সার্জারি, রোগ নির্ণয় কিংবা সেবা প্রদানে সাহায্য করতে পারে। কোনো বিশেষজ্ঞের তত্ত্বাবধানে না থাকলে এটি যদি ভুল কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে রোগীর স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।
তাই এমন ঝুঁকি এড়াতে আমাদেরকে উপায় বের করতে হবে। এবং আমরা যতই এমন অ্যালগোরিদমের ব্যবহার বাড়াচ্ছি যাদের মানুষ থেকে আলাদা করা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, ততই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আমাদের সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করার দরকার হবে। এআই এর সাথে আমাদের সম্পর্কটা আরেকবার একটু ভেবে দেখা যাক। প্রথমে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শিশুর কথা ভাবতে ভীতিকর লাগতে পারে, কিন্তু যাদের সন্তান নেই তাদের জন্য একটি সমাধান হতে পারে এমন শিশু, কিংবা সন্তান হারিয়েছে এমন বাবা মায়ের শোকে সান্ত্বনা দিতে পারে এমন শিশু। পর্যাপ্ত ডেটা থাকলে একটি ডিজিটাল সত্তা হিসেবে তাদের হারিয়ে যাওয়া সন্তানকে পুনর্নির্মাণ করাও সম্ভব। এটি নৈতিক হবে কিনা সেটি ভিন্ন এক প্রশ্ন। তবে এক্ষেত্রেও এআই এর ভুল থেকে সুরক্ষার বিষয়ে আমাদের আবার ভাবা উচিত। কল্পনা করুন, আপনার ভার্চুয়াল শিশু হঠাৎ করে এই আচরণ পাল্টে ফেলল, অথবা এমনও হতে পারে এটি একেবারেই কাজ করা বন্ধ করে দিল। সেক্ষেত্রে আপনার আরও বেশি মানসিক ক্ষতি হতে পারে। স্বাধীনভাবে চিন্তা করতে এবং আবেগ তৈরিতে সক্ষম এমন কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আবেগীয় বন্ধন তৈরি করার বিষয়টি সম্পূর্ণ নতুন একগুচ্ছ প্রশ্নকে সামনে নিয়ে আসছে। যেমন, নৈতিকভাবে এটিকে শুধুই একটি যন্ত্র বলা ঠিক হবে, নাকি আমাদেরকে এই কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকার বা এমন কিছু নিয়ে ভাবতে হবে? ঠিক আছে, হ্যাঁ, তো সব বিষয়ের ভাবনায় হয়তো আপনার মাথা ভারী হয়ে উঠেছে। আমরা কি আসলেও এমন একটি ভবিষ্যৎ চাই? আপনার কি মত জানান আমাদের। ইলন মাস্ক কি টেলিপ্যাথিকে সম্ভব করে তুলেছে? টেলিপ্যাথি নামের একটি তারবিহীন চিপ একজন মানুষের মস্তিষ্কে সফলভাবে স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই টেক বিলিয়নিয়ার তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমনটি জানিয়েছেন। আসলে ইলন মাস্কের লক্ষ্য হলো মানব মস্তিষ্ককে কম্পিউটারের সাথে সংযুক্ত করা এবং চিন্তার মাধ্যমে ব্যবহারকারীদের ডিজিটাল যন্ত্রের সাথে যোগাযোগে সক্ষম করে তোলা। শুনতে খুব ফিউচারিস্টিক মনে হচ্ছে, আর এর কতখানি আসলে নতুন আবিষ্কার এবং এর ফলে আপনার কি বা যায় আসে? বিসিআই নামের এই যন্ত্রগুলো আপনার মস্তিষ্কের ক্রিয়াকলাপ পরিমাপ করতে পারে এবং ডিজিটাল নির্দেশনায় অনুবাদ করতে পারে। আপনি যদি এমন একটি যন্ত্র ব্যবহার করেন, তাহলে তাত্ত্বিকভাবে আপনি সম্পূর্ণ নতুন এবং অবিরাম কোনো ডিজিটাল যন্ত্রের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। শুনতে খুবই চমকপ্রদ মনে হচ্ছে। এর বড়সড় একটি খারাপ দিকও রয়েছে। ইলন মাস্কের এই চিপ আপনার মস্তিষ্কে স্থাপন করতে হবে এই সার্জারি করবে একটি রোবট। এটি মানুষের চুলের চেয়েও পাতলা 64টি স্থিতিস্থাপক সুতো চিপ থেকে আপনার মস্তিষ্কে সংযুক্ত করবে। তবে রোগাক্রান্ত বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এই আগ্রাসী প্রক্রিয়া কাজে আসলেও আসতে পারে। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি মৃগী রোগে আক্রান্ত। বিসিআই তখন আগেভাগেই আপনার সম্ভাব্য একটি খিচুড়ি নির্ণয় করতে পারবে। আপনাকে তা ঠেকাতে সাহায্য করবে সেটি। ইলন মাস্ক নিজে তার টুইটে এর অন্যান্য সম্ভাবনার কথা জানান। প্রাথমিক ব্যবহারকারী হবে তারাই যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ হারিয়েছেন। কল্পনা করুন, স্টিফেন হকিং যদি একজন দ্রুত টাইপ করা ব্যক্তি বা নিলামদারের চেয়েও দ্রুত যোগাযোগ করতে পারতেন। আসলে কেমব্রিজের এই প্রতিভাধর খুব সম্ভবত এই প্রযুক্তিটি পছন্দ করতেন এবং এর সুবিধাও ভোগ করতেন। সাধারণভাবে বলতে গেলে চিকিৎসা খাতে বিসিআই এর সম্ভাবনা অনেক। স্টিফেন হকিং ALS নামে এক রোগে আক্রান্ত ছিলেন। এটি মোটর নিউরনের এক প্রাণঘাতী রোগ। এই রোগের বৈশিষ্ট্য হলো স্নায়ুকোষের ক্রমাগত ক্ষয়। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেন। একটি বিসিআই থাকলে হকিং তার চিন্তা দিয়ে লেখা টাইপ করতে পারতেন। কিন্তু ইলন মাস্কের ব্যবসা প্রতিষ্ঠান নিউরালিঙ্ক মোটেও এটি আবিষ্কার করেনি। আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা মানব মস্তিষ্কে সফলভাবে এর ট্রায়াল সম্পন্ন করেছে। অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান এমন এক প্রতিষ্ঠান সিনক্রন। অন্যান্য গবেষকেরা পেশি এবং মস্তিষ্কের ইমপ্ল্যান্টের মাঝেও স্নায়বিক সংযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। 2023 সালের মে মাসে সুইস প্রতিষ্ঠান নিউরোরেস্টোর একজন মানুষকে আবারও হাঁটতে সক্ষম করে তোলে। এক দুর্ঘটনার পর ওই ব্যক্তির পা বিকল হয়ে গিয়েছিল। কথা প্রসঙ্গে বলে রাখি, এই দুই প্রতিষ্ঠানটির মডেল ইলন মাস্কের নিউরালিঙ্কের মডেলের চেয়ে একদিক দিয়ে এগিয়ে আছে। এগুলো রোগীর মাথায় স্থাপন করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে যে সার্জারি প্রয়োজন তা তুলনামূলক কম আগ্রাসী। কিন্তু কি কারণে মাস্কের নিউরালিঙ্ক নিয়ে এত আলোচনা হচ্ছে? ইলন মাস্ক মোটেও এমন কাজ করতে পারা প্রথম ব্যক্তি নন। এখন পর্যন্ত মাস্কের মতো এত প্রভাব সম্পন্ন অন্য কোনো ব্যক্তি এই প্রযুক্তির পৃষ্ঠপোষকতা করেননি। এমনকি ইলন মাস্ক প্রাণীদের উপর নিউরালিঙ্কের পরীক্ষণকেও জনসংযোগের বিষয় করে তুলেছেন। 2020 সালে তিনি গার্টরুড নামে এক শূকরকে পরিচয় করিয়ে দেন। ওই শূকরটি মস্তিষ্কে নিউরালিঙ্কের একটি চিপ বসানো হয়েছিল। 2021 সালে তিনি পেইজার নামে একটি বানরকে নিয়ে গর্ব করেন। মস্তিষ্কে বসানো চিপের বদৌলতে চিন্তার সাহায্যে
পং নামের ভিডিও গেমটি খেলতে পারত বানরটি। এগুলো ছাড়াও মাস্ক এই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে উঁচু মানের অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। যেমন 2020 সালে নিউরালিঙ্কের একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমরা স্মৃতি সংরক্ষণ করতে এবং তা পুনরায় প্লেব্যাক করতে পারবো। আমরা খুবই অদ্ভুত এক ভবিষ্যৎ পেতে চলেছি। আমাদের মস্তিষ্ক হ্যাক করতে ইলন মাস্ক দৃঢ় প্রতিজ্ঞ বলেই মনে হয়। তিনি বিশ্বাস করেন চিকিৎসা বিজ্ঞানের সুবিধা ছাড়াও বিসিআই প্রতিটি মানুষকে আরো উন্নত করে তুলতে পারে। কিন্তু আপনি কি আক্ষরিক অর্থে মাস্কের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানকে নিজের মস্তিষ্ককে ঘুরতে দেবেন? এখানে কিন্তু অনেক কিছুই ঝুঁকিতে পড়বে। শুধু একবার আপনার সমস্ত সংবেদনশীল তথ্যের কথা ভাবুন, চিন্তায় প্রবেশ করার নামে যেগুলোকে রেকর্ড করে ফেলা হতে পারে। মাস্কের বিসিআই নিয়ে আপনি কি ভাবছেন জানান আমাদের।